নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গণপতি বাপ্পা মৌরিয়া। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা ছিল, প্রশাসনিক এবং একই সঙ্গে রাজনৈতিক। 26শে অগাস্ট। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসেছিলেন। কলকাতার অনতি দূরে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করেছিলেন। তার আগে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন। এবং জনসভায় নরেন্দ্র মোদী কার্যত চাঁচা ছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করেন। 2021 সালে নরেন্দ্র মোদী যখন বিধানসভার প্রচারে রাজ্যে আসেন, তখন তিনি সভার শুরুতেই দিদি ও দিদি বলে সম্বোধন করতেন, কিন্তু সেটা বিজেপির কাজে লাগেনি। তৃণমূল ন্যারেটিভ তৈরি করেছিল যে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তখন, এখন তো রেখা গুপ্তা আছেন, নরেন্দ্র মোদী ব্যঙ্গ করছে। এবার কিন্তু প্রধানমন্ত্রী অনেক সতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় নামোচ্চারণ করছেন না। আলিপুরদুয়ারে বলেছিলেন নির্মম সরকার, তারপরে তৃণমূল সরকারের নাম করেই বা তৃণমূলকে নাম করেই তিনি রাজনৈতিক আক্রমণ করছেন। বাঁচতে চাই বিজেপি তাই, আমাদের পাড়া তৃণমূল তারা, ইত্যাদি ইত্যাদি। এবং এই সরকারের আমলে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে সেটাও নরেন্দ্র মোদী বারবার করে এই অভিযোগটা তুলেছেন। এবং বাংলার প্রকৃত নবজাগরণ বিজেপি ঘটাতে পারে। মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিজেপি বদ্ধপরিকর, এই কথাগুলো বলেছেন। একটা পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্র তো ছিলই। মুখ্যমন্ত্রী তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে পরিযায়ী প্রধানমন্ত্রী, আমরা আপনার চেয়ারকে সম্মান করি, আপনি করেন না। 186 বার কেন্দ্রীয় দল পাঠিয়েছেন, ফুল মার্কস পাওয়ার কথা নম্বর কেটে দিচ্ছেন, আপনি বাংলার মানুষকে চোর অপবাদ দিচ্ছেন এবং আপনি আবার নিজেই চোর শিরোমণিদের সঙ্গে মঞ্চ ভাগ করছেন। এইসব তো মুখ্যমন্ত্রী বলেনি। একটা কথাই আমার কাছে খুব সিগনিফিকেন্ট লেগেছে, বলেছেন লড়ে নেব। অর্থাৎ তৃণমূল যে নাকি 250টা আসন পাবে, এই ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন তৈরি করছেন। 250টা আসন যদি নিশ্চিত থাকে, তাহলে আবার লড়াই করার প্রয়োজন কি? কে কোয়াক্ত? এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিডি ভিসি। কিন্তু বাস্তবটা যে তা নয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আর বেশি কেউ বোঝেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী বলে মনে করি। মানুষের পালস বোঝার তার বিরল ক্ষমতা আছে, অনেক রাজনৈতিক নেতা নেত্রীর নেই। কিন্তু প্রশাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি 10-এ 3-এর বেশি দিতে পারবো না। কিন্তু বিরোধী নেত্রী হিসাবে, রাজনৈতিক প্রজ্ঞা আছে এমন ব্যক্তিত্ব হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কম করে 10-এর মধ্যে 8 দেব। এটা আমার ব্যক্তিগত মত। আপনারা সহমত হতে পারেন, নাও হতে পারেন। এখন প্রশ্ন হলো, লড়ে নেব বললেন কেন মুখ্যমন্ত্রী? আসলে মুখ্যমন্ত্রী জানেন যে তিনি যতই বলুন না কেন এভরিথিং ইজ হাঙ্কি ডোরি, সিচুয়েশন ইজ নট সো ফাইন। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি অনেকটাই সরেছে, পুরোটা সরেছে আমি বলবো না। এই মুহূর্তে ভোট হলেও তৃণমূল টাইট হয়ে ক্ষমতায় চলে আসবে, 160টার মতো আসন পাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে 160টা আসন পাওয়ার অর্থ হচ্ছে তিনি সরকারি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারবেন না। তার আগেই অনেক খেলা হয়ে যাবে, তৃণমূলের ভিতরে হবে। বিজেপি তো বলেই আমরা সাম দাম দণ্ডভেদে বিশ্বাস করি, তাই সরকারকে ফেলা, বিধায়কদের ভাঙানো, নতুন সরকার তৈরি করা, বিজেপি এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এটা বাস্তব, এটাকে মানতে হবে। বিজেপির সমর্থকরা এতে যদি আমার উপর ক্রোধান্বিত হন, আমার কিছু করার নেই। বাস্তবটা বলার আমি চেষ্টা করি এবং কোনো পক্ষের সমর্থন মুখ না খুলে। দেখুন, বাংলায় যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তৃণমূলের সমর্থকরাও জানে। বাংলায় যে মেরুকরণ সর্বোচ্চ সীমায় গেছে, এটা সবাই জানে। তার উপরে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা। তৃণমূলের জীবন কাটি হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। এসআইআর হলে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক
ক্ষতিগ্রস্ত হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই তার মুখে এসছে লড়ে নেব। কিন্তু তিনি কি পারবেন, তিনি কি সফল হবেন, এটাই হচ্ছে $1 বিলিয়ন প্রশ্ন। দেখুন, তৃণমূলের সংখ্যালঘু সমর্থন আর বেনিফিশিয়ারি, এইটা নিয়ে লোকসভা নির্বাচনে 45-46% ভোট পেয়েছে, বিজেপি 39%, ফারাক 7%। কিন্তু লোকসভা নির্বাচনের পরবর্তী অধ্যায় কি আমরা দেখেছি? বাংলাদেশের ঘটনা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের ঘটনা সব নিয়ে মেরুকরণ তীব্র হয়েছে, এবং বিজেপির প্রাপ্ত ভোট, এই মুহূর্তে ভোট হলে তৃণমূল এবং বিজেপির ভোটের শতাংশের ফারাক থাকবে 2%। ধরুন তৃণমূল 46, বিজেপি 44, বাকিরা আদার্স মিলে হয়তো 10%। তাহলে বিজেপি যদি 44টা আসন পায়, তাহলে হেসে গেলে তারা 125-30টা আসন পাবে। কিন্তু সরকার গঠনের জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাস নির্বাচনের 8 মাস আগেও বিজেপির করায়ত্ত নেই। কিন্তু বিজেপির ফল খারাপ হবে না 21-এর তুলনায়, 24-এর লোকসভার তুলনায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তিনি তাই কিভাবে বিজেপির এই আগ্রাসনকে, রাজনৈতিক আগ্রাসনকে মোকাবিলা করবেন, তিনি যে কটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, আপনারাই বলুন না, সেই কটা ন্যারেটিভ কি সফল হয়েছে? কোনো সাফল্য পেতে পারে এমন কোনো আগাম ইঙ্গিত পাচ্ছেন? বলছেন উনি বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে, বাঙালি বললেই বিজেপি আক্রমণ করছে, ওরা বাংলা ভাষাকে ঘৃণা করে, বাঙালিকে ঘৃণা করে। এখন পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে, অস্বীকার করছে না, কিন্তু পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে, এটাও সত্য। তাই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে বিতরণের প্রক্রিয়া সারা ভারতবর্ষে শুরু হয়েছে, এবং প্রধানমন্ত্রী বলেছেন যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে জনবিন্যাস পাল্টানোর একটা চক্রান্ত চলছে। সেই জন্য তিনি হাই পাওয়ার ডেমোগ্রাফিক মিশন তৈরি করেছেন, এবং শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে বিতরণের কাজ চলছে। পুলিশকে ধরে আনতে বললে বেঁধে আনে, এটা পুলিশের একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ চরিত্র। এটা সব রাজ্যের পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য। তাই কোথাও কোথাও এক্সেস হয়নি এটা আমি মানতে রাজি নই, এক্সেস হয়েছে। কিছু ভারতীয় পরিযায়ী শ্রমিকও নিগ্রহের মুখে পড়েছেন, কিন্তু এটা সার্বিক চিত্র নয়। বাঙালি কোথাও আক্রান্ত হচ্ছে না, বাংলা ভাষা কোথাও আগ্রাসনের মুখে পড়ছে না। রাজ্যের বাইরে লক্ষ লক্ষ বাঙালি আছে, কর্মসূত্রে, লেখাপড়ার সূত্রে তারা ভিন রাজ্যের মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন, তাদের উৎসবে পার্বণে যোগ দেন, আমাদের দুর্গাপুজো, কালী পুজোয় তারা যোগ দেন। এবং দেখুন, যেখানে বাঙালি অধ্যুষিত জায়গাগুলো আছে পশ্চিমবঙ্গের বাইরে, সেখানে আপনি যদি নির্বাচনের সময় ফলাফল দেখেন, যেখানে বাঙালিদের ডিটারমাইনিং ফ্যাক্টর, দেখবেন সব জায়গাতে বিজেপি অন্য প্রতিদ্বন্দ্বীদের বিপুলভাবে পিছনে ফেলেছে। তাই বিজেপি বাঙালি বিরোধী, বাংলা বিরোধী এই যে ভাষ্য মুখ্যমন্ত্রী তৈরি করছেন, এটা আমার মনে হয় ফিউ টেকার্স, কিছু অনুপ্রাণিত তৃণজীবী এটাকে মানতে পারেন, কতটা মন থেকে মানেন তা জানি না, বাধ্য হয় মানতে। কিন্তু সাধারণ বাঙালির মধ্যে এর কোনো প্রভাবই পড়েনি এবং পড়বেও না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতরণের যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিচ্ছে, সেই উদ্যোগকে সবাই সমর্থন করছেন। তৃণমূল যদি না করে ভোট ব্যাংকের স্বার্থে, সেটা তৃণমূলের ব্যাপার। বাংলার জনবিন্যাস যদি বদলে যায়, সেটা কিন্তু আমাদের পক্ষে মেনে নেওয়া খুব শক্ত। তাহলে এই ন্যারেটিভও তৃণমূল দাঁড় করাতে পারবে না। দেখুন, এই জীবন কৃষ্ণ সাহা এ একটা টাউট, এর নেটওয়ার্ক শুধু ওই মুর্শিদাবাদে নয়, উত্তর দিনাজপুর, নদিয়া, মালদা, বহু জায়গায় সে অনেককে নিয়োগ করেছিল বাজার থেকে টাকা তোলার জন্য। এগুলো আমরা জেনে গেছি। এখন তার বাড়ির লোকজনই তো বলছে, তার বাবাও বলছেন যে ছেলে বিপথে গেছে, ছেলে কুলাঙ্গার। এখন প্রশ্ন হলো, জীবন কৃষ্ণ টাকাটা কবে থেকে তুলছিলেন? ইডি সূত্রে দাবি করছে ধরুন ওই 2017-18 থেকে। পার্থ চট্টোপাধ্যায় তখন শিক্ষামন্ত্রী, মানিক হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, কাকু
বহাল তবিয়াতে আছেন, অত্যন্ত প্রভাবশালী। তাহলে এইভাবে জীবন কৃষ্ণ এজেন্টদের মাধ্যমে বাজার থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছেন, এটা প্রশাসন কি জানতে পারেনি? স্বরাষ্ট্রমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী। তাহলে গোয়েন্দা দপ্তর কি করছিল? যে জীবন কৃষ্ণ নামে একটা লোক এজেন্টকে নিয়োগ করে বাজার থেকে টাকা তুলছে চাকরি দেওয়ার নাম করে, সেটা তারা যদি জানতে না পারেন তাদের অপদার্থতা ক্ষমাহীন। আর যদি জেনেও হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলেও তারা অপরাধী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, অর্থাৎ পুলিশের দায়িত্ব দিদিমণি এড়াতে পারেন না। এখন তিনি বিচ্ছিন্ন ঘটনা, কাজ করতে গেলে ভুল হয়, এইসব ন্যারেটিভ করছেন, এগুলো খাবে না। এই জন্যই লোকে বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। একা পার্থ মানিক করেনি, এই জীবন কৃষ্ণ সব অনেক আছে, কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু, চিনু হাজরা, বকুল, অনেক অনেক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অগন্তি সারা রাজ্য জুড়ে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। এই খবর যদি প্রশাসনের কাছে না থাকে বা থেকেও তারা যদি পদক্ষেপ না নেয়, তাহলে রাজ্যের প্রশাসনিক প্রধান কি দায়িত্ব এড়াতে পারেন? আমি তৃণমূলের সমর্থকদের কাছে জানতে চাইছি, নির্মোহভাবে বলুন, এটা আপনারা কখনো মনে করবেন যে এই রকম ভাবে দুর্নীতি হয়েছে, টাকা তোলা হয়েছে, 17 রকম দুর্নীতি করেছে এসএসসি, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছেন নিয়োগ প্রক্রিয়া থেকে গন্ধ বেরোচ্ছে, এটা প্রশাসনের শীর্ষস্তরে কেউ জানতো না, এটা আপনারা বিশ্বাস করেন? আমি তর্কের খাতিরে ধরে নিলাম জানতেন না। তাহলে গোয়েন্দা দপ্তরের সীমাহীন ব্যর্থতা, তাহলে এই ব্যর্থতার দায় তো স্বীকার করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। কুণাল বাবু যখন বললেন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় 2021-এর আগে থেকে টাকা তুলছিল, সেটা সরকার জানতো, কেন ব্যবস্থা নেননি? কেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়নি? উল্টে তাকে 21 সালে আবার মন্ত্রী করা হলো, অন্য দপ্তরে মহাসচিব পদে তিনি বহাল রইলেন। কুণাল বাবু কিন্তু তার এই বক্তব্যকে প্রত্যাহার করেননি। আমি বলছি না, কোনো বিরোধী নেতা বলছেন না বন্ধু, বলছেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক, প্রধান মুখপাত্র কুণাল ঘোষ। তাহলে এটা প্রতিষ্ঠিত, তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, বিরোধীদের কথা মানতে হবে না, শাসক দলের লোকই তো বলছে। এই প্রেক্ষিতেই দিদিমণি একটা বুঝতে পেরেছেন যে যতই 250-এর গল্প আকাশে বাতাসে ছড়িয়ে দিন, তার কাছে এই লড়াইটা একেবারে অগ্নি পরীক্ষা। অন্য সব নির্বাচনের থেকে এই নির্বাচন আলাদা। 16 সালে বাম কংগ্রেস জোট করেছিল, ওরা হারবে সবাই জানতো, কারণ বামেরা 34 বছর ক্ষমতায় ছিল, কংগ্রেসের সঙ্গে অহিনকুল রাজনৈতিক সম্পর্ক ছিল এক সময়, সেই কংগ্রেস বাম সুবিধাবাদী অ্যালায়েন্স করলো, তৃণমূলকে আটকাতে পারবে না, কারণ সবে মাত্র 5 বছর তখন তৃণমূল ক্ষমতায় এসছে, আর বামেরা 34 বছর ছিল, তক্ষুনি তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা সুবিধাবাদী সমঝোতা করলো, মানুষ মানবে না। 21 সালে বিজেপি ঝাঁপিয়েছিল, কিন্তু অনেকটাই উপর হাওয়া একটা উঠেছিল, সেই হাওয়ায় ভর করেই বিজেপি 38% ভোট আর 77টা আসন পেয়েছিল, এবং আরো কিছু আসন পেত, সেটা পায়নি, সেটা বিজেপির নেতাদের কর্মীদের অপদার্থতার জন্য। এবার তো বিজেপি অনেক ইনস এন্ড আউটস জানে, কোথায় তাদের দুর্বলতা, কোথায় তাদের শক্তি। বিজেপি এখনো রাজপথে আছে, অনেক জায়গায় বাইলেনে ঢুকতে পারছে না, কিছু কিছু জেলায় বিজেপির সংগঠন তৃণমূলের সঙ্গে সমানে সমানে আছে, কিন্তু অনেক জায়গাতে নেই। কিন্তু পপুলার সাপোর্ট আছে বিজেপির পক্ষে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে না। নির্বাচনটা যদি ঠিকভাবে হয়, যে সমস্ত হুলিগ্যান্স ভোট প্রক্রিয়ার সঙ্গে থাকতে পারবে না, হয় জেলে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, প্রশাসনের খোল লঞ্চে বদলানো হলো, অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের ভোটের কাজে রাখাই হলো না, আরো কঠোর পদক্ষেপ কমিশন নিল, যেগুলো সম্ভাবনা প্রবল, এসআইআর কে বাদ দিয়ে আমি বলছি, তাহলে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের কাছে এই লড়াইটা কিন্তু ভীষণ কঠিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী, এখনো তিনি লড়াই করতে পারেন, তিনি তৃণমূলের শেষ কথা। বাকিদের যতই কাউকে কাউকে নিয়ে নাচানাচি করা হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শেষ কথা।
তৃণমূল যা ভোট পায়, যা সমর্থন পায়, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই বলেছেন লড়ে নেব। কিন্তু এবার লড়াইটা দিদি খুব কঠিন, এটা আমাদের থেকে আপনি সব থেকে ভালো চান। সেই জন্যই তিনি বলছেন যে লড়ে নেব। এখন এই লড়াইয়ের ফলাফল কি হবে, ভোট অনেক দেরি, কবে ভোট হবে সে সম্পর্কে আমার কাছে নানা রকম খবর আসছে, তার কনফার্মেশন নেই। কিন্তু এসআইআর না হয়ে ভোট হবে না, এটা ঠিক। তা এসআইআর হলে, ভোট হলে তৃণমূলের কাছে চ্যালেঞ্জটা বহুগুণ বেড়ে যাবে। সেই জন্যই বোধহয় মুখ্যমন্ত্রী বলছেন লড়ে নেব। কিন্তু এই লড়াইটা শেষ পর্যন্ত কি তিনি জিততে পারবেন, সময় বলবে। সবাইকে আরো একবার গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নের শুভেচ্ছা।